নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ষষ্ঠ অংশ। আমার বুড়ো শ্বশুরমশাই আশ্চর্য মানুষ ছিলেন। শাশুড়ি এর 18 বছর আগেই মারা গেছিলেন। শুনেছি অসাধারণ সুন্দরী ছিলেন। 5 ফুট 8 ইঞ্চি মাথায়, চওড়া কাঁধ, মাথা ভরা কালো কোকড়া চুল, চমৎকার হাতের কাজ করতে পারতেন। কাঁথা সেলাই, নরুন দিয়ে পাথর কুঁদে অপূর্ব সব সূক্ষ্ম নকশা তুলে ছাঁচ বানাতেন। তাছাড়া রাধিয়ে বলে 5টা গ্রামে খ্যাতি ছিল। বাপের বাড়িতে পর্বতে তার ডাক পড়ত। সেকালের মেয়েরা নেহাত অকেজো ছিলেন না। আমার শ্বশুর পোস্টাল ইন্সপেক্টর ছিলেন। আইএ পাশ করে অধ্যাপকদের সঙ্গে যখন কিছু নিয়ে মনোমালিন্য হয়েছিল, পড়াশুনো ছেড়ে চাকরিতে ঢুকলেন। কলেজের অধ্যক্ষ স্বয়ং বিদ্যাসাগর মশাই। তিনি আক্ষেপ করে বলেছিলেন, না, তোর আর কিছুই হবে না। বিয়ের কয়েকদিন পর শয্যাশায়ী অবস্থায় আমাকে শ্বশুরমশাই কথা বলেছিলেন। তারপর একটু হেসে বললেন, হলোও না কিছু। মহাপুরুষদের বাণী কি আর মিথ্যে হয়? এতদিনে সে দুঃখ গেল। আমার বৌমা ইংরেজিতে MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাকে দেখাতে পারলাম না। একথা শুনে আমার মনটাও ভরে গেছিল। এই মানুষ আহ্নিক না করে জলস্পর্শ করতেন না, অব্রাহ্মণের ছোঁয়া খেতেন না, কিন্তু আমাকে বলেছিলেন, এখন মধুপুর যাচ্ছি, ফিরে এসে তোমার কাছে থাকতে চাই, তুমি আমাকে রেঁধে খাইও। আমার বিধবা ননদ তার দেখাশুনো করতেন। তিনি বললেন, আপনি তো আর ব্রাহ্ম মেয়ের হাতের রান্না খাবেন না, তাহলে আমাকেও সঙ্গে যেতে হবে। একগাল হেসে বললেন, ও মুরগি খাওয়া ছাড়লেই ওর হাতে খাবো, কি বলো মা? আমি তখনই রাজি, কিন্তু সে আর হয়নি। 4 মাস পরেই তার ডাক এসেছিল। বলেছি তো, 50 বছর আগের কথা মনে করা খুব সহজ ব্যাপার নয়। আমার এই কাহিনীতেও তার ভুল আছে। নাম গুলিয়ে গেছে, আগের কথা পরে, পরের কথা আগে বলা হয়েছে। তবে ঘটনাগুলো সত্যি। তাও নির্ভেজাল সত্যি কি করে বলি? কত কথা বাস্তবিক ঘটেছে, কত খালি ভেবেছি, কত স্বপ্নে দেখেছি, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে কয়েকটা দুঃখ তেমনি আছে। তা হলো 3টি মানুষকে না দেখার দুঃখ। অথচ পরে বছরের পর বছর একই জায়গায় বাস করেছি, হয়তো একই শব্দ শুনেছি, একই দৃশ্য দেখেছি। এই 3 জন হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম মানুষটিকে চোখেও দেখিনি। অন্য দুজনের মধ্যে শরৎচন্দ্রকে মাত্র একবার বাঘ শিকারী কুমুদনাথ চৌধুরীর বাড়িতে একটা ছোটোখাটো গানের আসরে দেখেছিলাম। হয়তো সেই আসরে শ্রী অরবিন্দ আশ্রমের দিলীপ কুমার রায় গান গেয়েছিলেন। বৃন্দাবন কি লীলা অভিরাম, ওই রকম কিছু। সালটা মনে হয় 1936 হতে পারে। দিলীপ কলকাতায় এসেছিলেন। ওরই অনুরোধে শরৎচন্দ্র গান শুনতে এসেছিলেন। সে সময় তার শরীর খুব ভালো যাচ্ছিল না। কুমুদনাথ তখন বেঁচে নেই। তার বড় ছেলে, আমার সমবয়সী ভাগ্নে কল্যাণের কাঁধে ভর দিয়ে শরৎবাবু এসে বসেছিলেন। কেমন জানি মনে হচ্ছিল অপার্থিব বস্তু দিয়ে গড়া একটি মূর্তি। মুখখানি সুন্দর ছিল, তাতে সূক্ষ্মতা আর তেমন একটা তীব্রতা ছিল। কল্যাণদের সেই বসবার ঘরে রাখা হাতির দাঁতে খোদাই করা লক্ষ্মী সরস্বতীর বড় বড় মূর্তির সঙ্গে সাদৃশ্য লাগছিল। কোনো কথা বলতে শুনিনি, দূর থেকে শুধু দেখেছিলাম। কেউ আলাপও করিয়ে দেয়নি। আমি তখন অখ্যাত, শুধু সাহিত্য লোকের স্বপ্ন দেখি। বয়স 28 বাকি নেই। অবনীন্দ্রনাথকেও জোড়াসাঁকোয় দূর থেকে দেখেছি, গলার আওয়াজও শুনতে পাইনি। আরেকটি মানুষ মাঝে মাঝে আমাদের এলগিন রোডের ফ্ল্যাটে ও পরে রায় স্ট্রিটের বাড়িতে আসতেন। তার চেহারার সঙ্গে শরৎচন্দ্রের চেহারার একটু আদল আসত, যদিও ইনি ছিলেন বড় বেশি কোমল, বিনয়ী, বিনম্র। শরৎচন্দ্রের তীক্ষ্ণ দৃষ্টি, জোরালো ব্যক্তিত্ব খুব বেশি লোকের ছিল না। এর নাম অসমঞ্জ মুখোপাধ্যায়। কেউ কেউ বলতো ছোট শরৎবাবু, একথা ওর কাছেই শুনেছি। শেষ বয়সে উনি শরৎচন্দ্রের নিত্যসঙ্গী ছিলেন। শরৎচন্দ্রের সঙ্গে বলে একটি অন্তরঙ্গ বইও লিখেছিলেন।
তার সাহিত্যগুণ বেশি না থাকলেও শরৎচন্দ্রের চরিত্রের আর দৈনন্দিন জীবনযাত্রা ও মনোভাবের ওপর এমন সরল ও সততাপূর্ণ মন্তব্য আর দেখিনি। বইটি এখন দুষ্প্রাপ্য আর অমূল্য। আমাকে 1 কপি উপহার দিয়েছিলেন, আরও কখানি গল্পের বই দিয়েছিলেন, সকলেই গরল ভেল, 3rd ক্লাস, মাটির স্বর্গ, আরও কী কী। রবীন্দ্রনাথ মাটির স্বর্গের বড় বেশি বিরূপ সমালোচনা করেছিলেন বলে নিরীহ মানুষটি মর্মাহত হয়েছিলেন। অনেক বছর পরে ছেলের কাছে ভর দিয়ে অসমঞ্জবাবু আমাদের বাড়িতে শেষবার এসেছিলেন। তখন তার শরীর ভেঙে পড়েছে, সুন্দর চেহারা কালি হয়েছে, সাজসজ্জার যে পারিপাট্যও নেই, বোধহয় অবস্থাও খুব ভালো নয়। এই মানুষটির কথা মনে হলেই মন কেমন করে। আসতেন, গল্প করতেন, চা খেতেন, চলে যেতেন, এর বেশি কিছু বলতেন না। এমনকি শরৎচন্দ্রের সঙ্গে অন্তরঙ্গতা নিয়েও গর্ব করতেন না। মাঝে মাঝে ওদের রসচক্র নামক আসরের গল্প করতেন। তারা যে ওকে শরৎবাবুর প্ররোচনায় সম্বর্ধনা দিয়েছিলেন তাও তার বই পড়ে জেনেছি। আরেকজন লোকও আসতেন, তার নাম হরিতকৃষ্ণদেব। লম্বা কোকড়া চুল, কাগজের মতো পাতলা শরীর, মুখে কেমন একটা তীব্রতা। উনি অত নিরীহ ছিলেন না, চোখে মুখে কথা বলতেন। মনে হয় পরিচয় গোষ্ঠীর কোনো বন্ধুর সঙ্গে প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন। মনে আছে আফ্রিকার কথা বলেছিলেন, ওর কোনো নিকটাত্মীয় সেখানে মারা যান। হরিতকৃষ্ণ তার শোকার্ত পরিবারকে নিয়ে আসতে সেখানে গেছিলেন। দেশ দেখার সময় বা মনের অবস্থা ছিল না। কথাগুলো কেন জানি আমার মনে লেগেছিল। এরা হয়তো বাংলা সাহিত্য সম্ভারে সেরকম মূল্যবান কিছু দিয়ে যাননি, কিন্তু সেই সময়কার বাংলার বাঙালিত্বের অনেকখানি এইরকম মানুষরাই বহন করতেন।